দুর্দিন সংবাদ দুপুরের আয়োজনে স্বাগত সবাইকে। আপনাদের সাথে আছি জাহিদুল বাশার এবং আমি ফারহানা লোপা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাঙালির মহান বিজয় দিবসে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা, অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান। বিজয়ের ৪৯ বছরে অর্থনীতির নানা সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ, মাথাপিছু আয়ে ছাড়াচ্ছে ভারতকেও। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক কাল। পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুতে প্রাধান্য দেবে ঢাকা। পঞ্চান্ন বছর পর কাল চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। শুরুতে চলবে মালবাহী ট্রেন, মারছে যাত্রীবাহী। হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে এখনও নিখোঁজ এক পরিবারের ৪ জন সহ ৮ জন। বেশি যাত্রী তোলায় দুর্ঘটনা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে চলে যাচ্ছে বিস্তারিত খবরে। স্বতঃস্ফূর্ত আবেগ আর ভালোবাসায় মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাচ্ছে জাতি। ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবরা। পরে সেখানে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ। তবে করোনা মহামারীর কারণে এবার সীমিত করা হয়েছে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রীয় সালাম দেওয়া হচ্ছে। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে ৫০তম বিজয় দিবস। পুরো জাতি বিজয়ের বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠার কথা থাকলেও করোনা মহামারীর কারণে এবার বিজয় দিবসের প্রেক্ষাপট ভিন্ন। স্বাভাবিক নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী নিজেরা সাভার জাতীয় স্মৃতিসৌধে যাননি। তাদের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান সামরিক সচিবরা। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়, পরে শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুষ্পস্তবক অর্পণ শেষে বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সচিবরা। এ সময় মন্ত্রী পরিষদ সদস্য, সংসদ সদস্য এবং ৩ বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। পরে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আজকে লড়াই করে যাচ্ছে একটি অশুভ সাম্প্রদায়িক শক্তি। আজকে ৪৯তম এই বিজয় বার্ষিকীতে আমাদের যে অর্জন, বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ আজকে মর্যাদাশীল দেশে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় স্মৃতিসৌধ। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার হাজারো মানুষের স্রোত মিলিত হয় শহীদ বেদিতে। তাদের হাতে ছিল স্বাধীনতার গৌরবময় প্রতীক লাল সবুজ পতাকা এবং নানা রঙের ফুল। অনেকের মুখেই ছিল জয় বাংলা স্লোগান। স্বাধীনতা নেই, মানুষের মৌলিক স্বাধীনতাগুলো হরণ করা হয়েছে, হরণ করা হয়েছে। আমরা সেই জন্য শপথ গ্রহণ করেছি। এই মাটিতে কখনো কোনো উগ্রপন্থার অথবা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সেটির বহিঃপ্রকাশ কখনো দীর্ঘস্থায়ী হয় নাই, এবং সেটি আমাদের ভরসা। এত যুদ্ধের পরে, এত কিছুর পরে এখনো আমরা আসলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেক জায়গায় যেতে পেরেছি, অনেক জায়গায় যেতে পারিনি। বাংলাদেশের এই যে অর্জন, এই অর্জন আরো সামনের দিকে উত্তরোত্তর বৃদ্ধিই পাবে, কমবে না। সবার শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের বেদি। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রদ্ধা নিবেদনের আরো খবর জানাতে সাভার স্মৃতিসৌধ থেকে যোগ দিয়েছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। বিপ্রজিৎ, ভোর থেকেই তো সেখানে বিশিষ্টজন সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছেন, সেই সাথে জনসাধারণও এসেছেন। তারা আসলে শ্রদ্ধা নিবেদন করে কি জানাচ্ছেন পাওয়া না পাওয়া নিয়ে এই ৪৯তম বিজয়ের
পথে দাঁড়িয়ে কি বলছেন তারা আসলে এই মুহূর্তে? আপনি জানেন আজ বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী। এই ৪৯তম বার্ষিকী অর্থাৎ আর এক বছর পরই বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী কিন্তু উদযাপিত হবে। আর এই ৪৯তম বার্ষিকীতে যে আমেজ বা উৎসবের আবহ যতটুকু থাকবার কথা ছিল, করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কিন্তু সেই আবহতে অনেকটাই ভাটা পড়েছে। আমি যদি আপনাকে এখনকার চিত্র একটু দেখাতে চাই, অন্যান্য বছর কিন্তু এই সময়ে লোকারণ্য থাকে জাতীয় স্মৃতিসৌধ চত্বর, কিন্তু এবছরের চিত্র অনেকটাই ভিন্ন। আমরা সকালে দেখেছি বেশ অনেক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু স্মৃতিসৌধে জড়ো হয়েছেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের মানুষরা তারা কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। তো তারপর 11টা থেকে 11:30টার পরপরই কিন্তু এই যে সম্মিলিতভাবে শ্রদ্ধা জানানো ব্যানার নিয়ে এসে জাতীয় পতাকা নিয়ে আসে, এই বিষয়টি আর দেখা যায়নি। এখন বেশ কিছু মানুষ আসছেন বিচ্ছিন্নভাবে, তারা নিজেদের মতো করে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তারা কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন তাদের বিভিন্ন প্রাপ্তি অপ্রাপ্তির বিভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ 2 যুগের পাকিস্তানি হানাদার বাহিনীর শাসনের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশে এর জন্ম হয়, পৃথিবীর বুকে লাল সবুজের যে মানচিত্র আঁকা হয়, সেই মানচিত্র আঁকতে যারা অগ্রগামী ছিলেন সেই সব শহীদদের যে স্মৃতির প্রতি শ্রদ্ধা তারা আজ জানিয়েছেন। এবং এর পাশাপাশি দাবিও জানিয়েছেন যে যারা এখনো মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা যেন সঠিক সম্মানটি পান। আর এর পাশাপাশি তারা আর দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা চেয়েছেন, অর্থাৎ বাংলাদেশের প্রতিটি সেক্টর যেখানে কাজ করবে সমানভাবে, এবং সে যদি প্রতিটি সেক্টর সমানভাবে কাজ করতে পারে তাহলেই হয়তো একটি উন্নত সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে উঠবে। আর এছাড়া তারা কথা বলেছেন সাম্প্রদায়িক উগ্রবাদ নিয়ে, অর্থাৎ সাম্প্রদায়িক উগ্রবাদ নিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত এবং এরকম কিছু ইস্যু কিন্তু গত কয়েকদিন ধরে চলছে। তো তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি এখানে এসেছিলেন তারা কিন্তু আমাদেরকে যেটি বলছেন যে সাম্প্রদায়িক উগ্রবাদ একটি সম্ভাবনাময় দেশ তৈরির পথে প্রধান অন্তরায়, অর্থাৎ উগ্রবাদী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়ে কিন্তু দ্রুত পদক্ষেপ নিতে তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আমরা প্রচুর মানুষকে দেখেছি যারা তাদের সন্তানদেরকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসেছেন, সন্তান যেন স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে পারে, মুক্তিযুদ্ধের চেতনায় বড় হয়ে উঠতে পারে, সেদিকটি উদ্বুদ্ধ করতেই কিন্তু তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসছেন স্মৃতিসৌধে শহীদদের বেদিতে শ্রদ্ধা জানাবার জন্য। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ৪৯তম বিজয় দিবস উপলক্ষে ভাষণে তিনি বলেন, এজন্য গড়ে তুলতে হবে পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি। রাষ্ট্রপতি আরও বলেন, সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গভবন থেকে অনলাইনে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিজয় দিবসের এই আনন্দঘন মুহূর্তে আমি দেশে বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। সরকারের নিরলস প্রচেষ্টায় ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক প্রতিটি সূচকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মহান বিজয় দিবসে শুভেচ্ছার নিদর্শন হিসাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফল ও মিষ্টি উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে এই উপহার পাঠান তিনি। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান ও সহকারী প্রেস সচিব ABM সারোয়ার আলম এই উপহার পৌঁছে দেন। উপহার পেয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। পরে তারা বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা ও নব্য রাজাকারদের উত্থানের প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। যে কোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপ সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মহান বিজয় দিবসে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরীর নেতৃত্বে ধানমন্ডিতে যান সিনিয়র নেতারা। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতির পিতার প্রতি।
পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে বাঙালির বিজয়ের উৎসব। সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায় শহীদ মিনারে। ৭১-এর চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে সবাইকে এক হওয়ার আহ্বান জানানো হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে উদযাপিত হয় বিজয়ের উৎসব। মৌলবাদীদের বিরুদ্ধে এক হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় সংগঠনগুলো। ভাস্কর্য বিষয়টাকে সামনে এসেছে। ভাস্কর্য বাংলাদেশের অতীত ছিল, বর্তমান আছে, ভবিষ্যৎ থাকবে। বুধবার ভোর 6:30টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চত্বরে জাতীয় সঙ্গীত গেয়ে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দেন উপাচার্য ও শিক্ষক সমিতি সহ কর্মকর্তা কর্মচারীরা। পদ্মা সেতু বলেন এবং আণবিক বিদ্যুৎ বলেন এবং কর্ণফুলী নদীর থেকে টানেল বলেন, ঢাকা সিটিতে মেট্রো রেল বলেন, এটা কিন্তু একটা বলা যেতে পারে বাংলাদেশের উন্নয়নের একটা মাপকাঠি। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সিলেটে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি, অনেকেই ফুল দিতে আসছে, আমিও ফুল দিতে আসছি। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সম্মান অক্ষুণ্ণ রাখার প্রত্যয় জানিয়ে স্বাধীনতার শত্রুদের চিহ্নিত এবং তাদের শাস্তির দাবিতে বরিশালে উদযাপন হয় মহান বিজয় দিবস। শহীদ বেদিতে আসা সবার প্রত্যয় ছিল সোনার বাংলা হিসেবে দেশ গড়ার। বিজয় দিবস উপলক্ষে খুলনা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে। ফরিদপুরে হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। তাদের সঙ্গে অনলাইনে দেশে ও দেশের বাইরে থেকে কণ্ঠ মেলান ফরিদপুরের লাখো শিল্পী। এছাড়া সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হয় ৪৯তম মহান বিজয় দিবস। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তারা ৭১-এর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর আল শামসের অনুসারী বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর গুলশানে নগর ভবনে এই মন্তব্য করেন তিনি। এ সময় বিজয় দিবসের নতুন প্রত্যয় তাদের রুখে দেওয়ার আহ্বান জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ১৯৭১ সালে আলবদর আল শামস বাহিনী বাঙালি জাতীয়তাবাদকে নিশ্চিহ্ন করার অভিযানে নেমেছিল। বিজয়ের এত বছর পর সেই অপশক্তি তাদের লক্ষ্য পূরণে আবারও পথে নেমেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননা ও ভাঙচুর করা তারই প্রমাণ। পরে রাজধানীর পরিচ্ছন্নতা ও খাল উদ্ধার প্রসঙ্গে আতিক বলেন, এ বিষয়ে সব কাউন্সিলরদেরও সিটি কর্পোরেশনের সাথে কাজ করতে হবে। পরে বনানী বিদ্যানিকেতন স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আতিকুল ইসলাম। যারা মুক্তি ভেঙেছে, যারা ভাস্কর্য ভাঙছে, যারা মিথ্যা ফতোয়া দেয়, তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই প্রজন্মকে এখন দায়িত্ব নিতে হবে। ৪৯ পেরিয়ে বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে আগামী বছর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর ৭১-এর এই দিনে ঢাকায় রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের। মুক্তিযুদ্ধে সব দিক থেকে কোণঠাসা হয়ে গেলে ৭১-এর ১৬ই ডিসেম্বর বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের যৌথ নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান বাহিনী। লাল সবুজ পতাকা ওড়ে স্বাধীন ভূমিতে নতুন দেশে। বাঙালির মুক্তি এসেছে অনেক রক্ত ঝরিয়ে, শোষণ, বঞ্চনা আর যন্ত্রণার শেষে লাখো মানুষের আত্মাহুতি ও বাংলা মায়ের আত্মদানের বিনিময়ে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টি হলেও তার টিকবে না আঁচ করেছিলেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। তারপর পশ্চিম পাকিস্তানি শাসকের নিপীড়ন, নির্যাতন পূর্ব পাকিস্তানের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে প্রবল করে তোলে।
বায়ান্নের ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় যে স্বাধিকার চেতনার স্ফুরণ ঘটে তা রূপ নেয় মুক্তি সংগ্রামে। স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে তোলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপরই ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে নিরস্ত্র বাঙালির ওপর বর্বরতম আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। চলে নির্বিচার গণহত্যা। সেদিন রাতেই গ্রেপ্তারের আগে স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু। শুরু হয় সশস্ত্র সংগ্রাম। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। লাল সবুজের পতাকা ওড়ে সার্বভৌম রাষ্ট্রে। তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়ে যারা অপমান করেছিল অর্ধ শতাব্দী পর, তাদের কণ্ঠে এখন বাংলাদেশের অগ্রগতির প্রশংসা। নানামুখী উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ, বাড়ছে অর্থনৈতিক সমৃদ্ধি। দারিদ্র আর দুর্যোগ মোকাবিলা করে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের ৪৯ বছর পরও উগ্র সাম্প্রদায়িক শক্তির অপতৎপরতা আক্রান্ত হচ্ছে জাতি। এটি লজ্জার বলে মনে করেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষকেরা। তারা বলছেন, মুক্তিযুদ্ধের আদর্শ তথা রাষ্ট্রের ৪ মূলনীতির বিরুদ্ধে এই চক্রটি আজও সক্রিয়। সমাজ, সংস্কৃতি, ইতিহাস আর অগ্রগতির স্বার্থে এই গোষ্ঠীকে কঠোর হাতে প্রতিহত করার তাগিদ বিশ্লেষকদের। রাজধানীর দোলাইর পাড়ে জাতির পিতার ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। অথচ বহুকাল ধরেই এ উপমহাদেশে ভাস্কর্য শিল্পের চর্চা হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশের ৪৯ বছর বয়সে ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরির চেষ্টাকে মুক্তিযুদ্ধ বিরোধীদের তৎপরতা বলছেন ইতিহাসবিদরা। আমরা যখন বিজয় দিবস পালন করব, সেই সময় বাংলাদেশের মানচিত্র খামচে ধরেছে ৭১-এর পরাজিত ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী। বিজয় দিবসের সময় আমাদের সামনে তারা প্রশ্ন তুলে ধরেছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে। মুক্তিযুদ্ধের যা উত্তরাধিকার, তাকে যদি সংরক্ষণ না করতে পারি, তাহলে এই দেশ দিয়ে আমি কী করব? গবেষকরা বলছেন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি যাদের শ্রদ্ধা নেই, তারাই বিভিন্ন সময়ে দেশের সংস্কৃতিকে ধর্মের মুখোমুখি দাঁড় করিয়েছে। এসব কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্র বরাবরই কম বেশি শিথিলতা দেখিয়েছে, যার ফলাফল শুভ হয়নি। যত রকম অপচেষ্টা চলছে, চোরা পথেও হচ্ছে, অপব্যাখ্যা দ্বারা হচ্ছে, বিকৃত মানসিকতা সঞ্চারের চেষ্টা হচ্ছে, এটা সর্বভাবে মোকাবেলা করতে হবে। এবং এই কাজগুলো যারা করছে তাদেরকে যেন আমরা আদর্শগতভাবেও মোকাবেলা করে চিহ্নিত করতে পারি যে এর পেছনে একটা ভিন্নতর উদ্দেশ্য। দুই যে মতাদর্শের লড়াই, এই লড়াইয়ে যেন আমরা কোনো শৈথিল্য না দেখাই। ইতিহাসবিদ ও গবেষকেরা বলছেন, মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, যাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে কুচক্রীরা। তাদের রুখতে না পারলে ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র, বাধাগ্রস্ত হবে উন্নয়ন। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৪৯ বছরে কমেছে জনসংখ্যা বৃদ্ধির হার ও শিশু মৃত্যু, বেড়েছে খাদ্য উৎপাদন। এগুলোকে দেশের সবচেয়ে বড় প্রাপ্তি হিসাবে দেখছেন বিশ্লেষকরা। এরপরেই রয়েছে যোগাযোগ, অবকাঠামো ও বিদ্যুৎ উৎপাদন। এছাড়া যুদ্ধাপরাধ ও বঙ্গবন্ধু হত্যার বিচারকেও অর্জনের শীর্ষে রেখেছেন তারা। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধ করতে না পারাকে বলছেন বড় ব্যর্থতা। ২৩ বছরের পাকিস্তানি শোষণ ও ৭১-এর ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে ভেঙে পড়ে যোগাযোগ, অবকাঠামো সহ সবকিছু। বিজয় অর্জন হলেও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পরিণত হয় এক ধ্বংসস্তূপে। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি দেশে ফিরে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুরু করেন সদ্য স্বাধীন দেশকে এগিয়ে নেয়ার কাজ। কিন্তু মাত্র ৩.৫ বছরের মাথায় সে গতি থমকে যায় সপরিবারে জাতির পিতা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। দেশ চলে যায় সামরিক শাসনের অধীনে। দুর্বল হতে থাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। ১৯৯০-এর ৬ ডিসেম্বর স্বৈরাচার পতনের পর শুরু হয় নতুন যাত্রা।
এরপর থেকে রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময় ঝঞ্ঝা বিক্ষুব্ধ হলেও সরকার পরিবর্তন হতে থাকে নির্বাচনের মাধ্যমে, যদিও নির্বাচন কখনো বিতর্কমুক্ত থাকেনি। এত বাধা পেরিয়ে বিজয়ের ৪৯ বছরে কি সফলতা অর্জন করল বাংলাদেশ, সে হিসেব কষতে ভারত সহ আশেপাশের দেশের চেয়ে সামাজিক সূচকে এগিয়ে থাকার প্রসঙ্গটি মনে করিয়ে দেন বিশেষজ্ঞরা। যে জনসংখ্যা প্রতি বছর বাড়ত ৩% হারে বা তারও বেশি, এটা এখন ১% বা একটু বেশি হারে বাড়ছে। বাংলাদেশে খাদ্য উৎপাদন ৪ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ম্যালথুসিয়ান যে দুঃস্বপ্ন আমরা বলি, নাইটমেয়ার, সেটা আর হয় নাই। মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি সংবেদনশীলতা ধরে রাখাকেও গুরুত্ব দিচ্ছেন গবেষকরা। জাহানারা ইমামের নেতৃত্বে গঠিত গণ আদালত, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারের সময় আমরা দেখেছি গণজাগরণ মঞ্চ, যেটা তরুণদের একটা স্বতঃস্ফূর্ত তাদের অবস্থানের বহিঃপ্রকাশ। তো এইটা সমাজের শক্তিময়তার দিক। তবে ৪৯ বছর বয়সী বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিস্থিতিতে হতাশা জানিয়ে অপ্রাপ্তি ও ব্যর্থতার বিষয়গুলো তুলে ধরেন বিশিষ্টজনেরা। দুর্নীতির জন্মই কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতার থেকে। সুতরাং আমরা যদি সব প্রতিষ্ঠানকে যদি তার মতো করে চলতে না দেই এবং যদি আইনের আওতায় না আনি, আইনের শাসন যদি প্রতিষ্ঠা না করি, তাহলে কিন্তু এই দুর্নীতি কোনোদিনও আমাদের দেশ থেকে উচ্ছেদ হবে না। বাংলাদেশ আর্থসামাজিক দিক থেকে ভারতকেও ছাড়িয়ে গেছে। পাকিস্তান তো অনেক আগেই ছাড়িয়েছে, এটা আমার গর্বের কারণ। কিন্তু এই বাংলাদেশ তো আমি চাইনি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বিশেষজ্ঞরা বলছেন ৪৯ বছরে দেশ আরও এগিয়ে যেত যদি নিরবচ্ছিন্নভাবে দূরদর্শী নেতৃত্বের হাতে থাকত বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের প্রায় ২ যুগ পর স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক যাত্রা মসৃণ ছিল না তাদের মতো। তবু অর্থনীতির নানা সূচকে বহু আগেই পেছনে ফেলেছে পাকিস্তানকে। আর ১০ গুণ বড় অর্থনীতির দেশ ভারতকে সব সূচকে হারাতে এখনো না পারলেও বিজয়ের ৪৯তম বছরে মাথাপিছু আয় ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। ৯ মাস যুদ্ধের পর বলতে গেলে কিছুই ছিল না। ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল রাস্তাঘাট, ঘর বাড়ি, যোগাযোগ ব্যবস্থা। যাত্রার শুরুতে ১৯৭২ সালে দেখা দেয় উচ্চ মূল্যস্ফীতি আর খাবারের অভাব। বৈদেশিক ভাণ্ডারও ছিল শূন্য। সেই বাংলাদেশই এখন বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনীতির দেশ। যাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল সেই পাকিস্তানি এখন আর্থসামাজিক সব সূচকেই পিছিয়ে পড়েছে বাংলাদেশের চেয়ে। শুধু তাই নয়, স্বাধীনতার ৭৩ বছরে ভারত পাকিস্তান যা পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে মাত্র ৪৯ বছরে। জিডিপি প্রবৃদ্ধির দিক থেকে ৩ দেশের মধ্যে শীর্ষে বাংলাদেশ। মাথাপিছু জিডিপির ক্ষেত্রে পাকিস্তানকে টপকে গেছে বহু আগেই। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য বলছে ২০২০ সালে বাংলাদেশের মাথাপিছু আয় হবে $১,৮৮৮, যেখানে ভারতের হবে $১,৮৭৭। একটা সময় ছিল যখন দেশে চিকিৎসা এবং সচেতনতার অভাবে শিশু মৃত্যুহার ছিল অনেক বেশি। ৪৯ বছরে এক্ষেত্রে অবাক করার মতো উন্নতি করেছে বাংলাদেশ। প্রতি ১,০০০ জনে ভারতে শিশু মৃত্যুর হার যেখানে ৩০ আর পাকিস্তানে ৫৮, সেখানে বাংলাদেশে মাত্র ২২ জন। শিক্ষার হারের ক্ষেত্রে বাংলাদেশ ভারত থেকে কিছুটা পিছিয়ে থাকলেও এগিয়ে আছে পাকিস্তানের চেয়ে। শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির ক্ষেত্রেও শীর্ষে বাংলাদেশ। আয়তন বিবেচনায় ভারত পাকিস্তানের চেয়ে বেশি জনবহুল হলেও জন্ম নিয়ন্ত্রণ হারে এগিয়ে বাংলাদেশ। গড় আয়ুর ক্ষেত্রেও বাংলাদেশ থেকে পিছিয়ে ভারত পাকিস্তান। দারিদ্র্যসীমা বিবেচনায় ৩ দেশের মধ্যে খুব বড় পার্থক্য না থাকলেও দারিদ্র্য বিমোচনে বিশ্বের রোল মডেল এখন বাংলাদেশ। আমাদের সমস্ত কর্মকাণ্ডে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে দারিদ্র্য দূরীকরণ। পাকিস্তানের এখনো যারা দেশ পরিচালনা করেন তারা মানুষের প্রতিনিধি নন, তারা আর্মির প্রতিনিধি এবং তারা আর্মির স্বার্থটাই বেশি দেখেন। বিদ্যুতের সুবিধাভোগীর হারেও ভারত পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। এবারে যে একটা ৭ ইকোনমিক জিডিপিতে যোগ হয়েছে, এটার সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কিন্তু পিছন দিকে বিদ্যুতের কারণে শিল্প বেড়েছে, বিদ্যুতের কারণে যা সকলের ঘরে আলোকিত হয়েছে, মানুষের সাহস সঞ্চয় হয়েছে, মানুষ উৎফুল্ল হয়েছে কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়া। তৈরি পোশাক রপ্তানিতেও ভারত পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ।
রপ্তানি আর প্রবাস আয়ে ভর করে বিজয়ের ৪৯ বছরে এসে পাকিস্তানের তুলনায় দ্বিগুণ হয়েছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের ৪৯ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়েছে। মাথাপিছু আয় $১২৯ থেকে বেড়ে হয়েছে $২,০৭৯। প্রথম অর্থ বছরের মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট এখন ৫,৬৮,০০০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এই সময়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও অর্জন করেছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষ সহ নানা প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের অন্ধকার ভবিষ্যৎ দেখেছিলেন অর্থনীতিবিদরা। কেউ কেউ বাংলাদেশকে উন্নয়নের টেস্ট কেসও বলেছিলেন। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুলি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। ১৯৭২-৭৩ অর্থ বছরে ৬২৮ কোটি থেকে ৫১ গুণ বেড়ে বর্তমানে দেশে জিডিপির আকার $৩১,৮০০ কোটি দাঁড়িয়েছে। গত কয়েক দশক ধরে ১ ভাগ হারে বাড়লেও সবশেষ দশকে ২ ভাগ বেড়েছে প্রবৃদ্ধি। অর্থনীতির আকার বাড়ার সাথে সাথে বেড়েছে বাজেটের আকার ও মাথাপিছু আয়। অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অবকাঠামো উন্নয়ন। নিজস্ব অর্থায়নে ৩০,০০০ কোটি টাকার বেশি খরচে তৈরি হচ্ছে পদ্মা সেতু। পিলারের উপর সব স্প্যান বসানোয় এখন দৃশ্যমান সেতুর পুরো কাঠামো। ধারণা করা হচ্ছে এ সেতু চালু হলে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে প্রায় ১.৫%। দ্রুতগতির আধুনিক যান মেট্রো রেলও নগরবাসীর কাছে এখন আর স্বপ্ন নয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই চালু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল অংশ। নির্ধারিত সময়ে উদ্বোধন করতে দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। এই প্রকল্পের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৩ ভাগ। আমার বিশ্বাস তারা বলেছে আগামী বিজয় দিবস মানে ২১ সালের যে বিজয় দিবসটা আমরা উদযাপন করব, সেই উদযাপনের সময় তারা এটা করতে পারবে। এইটা আরেকটা বিরাট উল্লম্ফন আমাদের জন্য, কারণ একদিকে পদ্মা সেতু মাত্র কদিন আগে শেষ করলাম উপরের অংশ। নিম্ন আয়ের দেশ থেকে উন্নত দেশে যেতে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ১০০ অর্থনৈতিক অঞ্চল তৈরি করছে সরকার। আগামী ২০৩০ সালের মধ্যে অর্থনৈতিক অঞ্চলগুলো তৈরির লক্ষ্যে কাজ চলছে। বাংলাদেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক পরনির্ভরশীলতার মধ্যে ঢুকবে এবং ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশের দ্বারে দ্বারে তাকে ঘুরতে হবে। কিন্তু সেখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের অনেক ক্ষেত্রেই আমরা যে অর্জন করেছি সেটা বিশ্বের কাছে একটা বিস্ময়কর বলেই প্রতিভাত হচ্ছে। এদিকে ২০২৩ সালের মধ্যে মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার বিদ্যুৎ কেন্দ্র এবং ২০২৫ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করতে এগিয়ে চলছে নির্মাণ কাজ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিব বর্ষের মেয়াদ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। করোনা ভাইরাস মহামারীর কারণে মুজিব বর্ষের কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেজেটে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচিগুলো বৈশ্বিক মহামারী করোনার কারণে নির্ধারিত সময়ে যথাযথভাবে করা সম্ভব হয়নি। সে কারণে সরকার নতুন এ সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করল। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। কালক্রমে তার হাত ধরেই ১৯৭১ সালে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে স্থান করেন বাংলাদেশ। ২০২০ সালে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মের ১০০ বছর পূর্ণ হয়েছে। আগামী বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আগামীকাল ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে ঢাকার পক্ষ থেকে প্রাধান্য দেওয়া হবে পানি বণ্টন, সীমান্ত হত্যা বন্ধ সহ বড় ইস্যুগুলো। তবে দিল্লির আগ্রহ কোভিড পরবর্তী পরিস্থিতি একসাথে মোকাবেলা করা। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এর বাইরেও দ্বিপাক্ষিক ৪টি সমঝোতা চুক্তি সই হতে পারে এ বৈঠকে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানরা বৈঠকে বসছেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বৈঠক থেকে ভারতীয় ক্রেডিট লাইনের আওতায় শেষ হওয়া বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে রয়েছে ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি ও ভারতের কুচবিহারের হলদিবাড়ির মধ্যে রেলপথ চালু। দুই প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথমে মালগাড়ির ট্রেন চলাচল শুরু হবে। এরপর মার্চে যাত্রীবাহী ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। মুজিবনগরে
এই যে কি বলেন না মেহেরপুরের মুজিবনগরে অপূর্ব স্থাপনা দেখার মতো। আমরা যদি রোডটা খুলে দিই, আমরা এটা রোডের নাম দিতে চাই স্বাধীনতা সড়ক। রোড খুলে দিলে পরে আপনার ভারত থেকেও লোক আসবেন, তারা আসে মুজিবনগর দেখবেন। এই রোডটা আমরা স্বাধীনতা সড়ক 50 বছর পূর্তি উৎসবে চালু করতে চাই। ভারত সরকার রাজি হয়েছে। ভার্চুয়াল বৈঠকে কোভিড পরবর্তী সময় সহযোগিতা আরও জোরদার সহ সীমান্ত শান্তিপূর্ণ ও সুরক্ষিত করা, পানি সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন দুই প্রধানমন্ত্রী। এছাড়া দুদেশের সীমান্তে হাতি সংরক্ষণ, বঙ্গবন্ধু জাদুঘর প্রতিষ্ঠায় নয়াদিল্লির সহযোগিতা সংক্রান্ত সহ 4টি সমঝোতা চুক্তি সইয়ের কথা রয়েছে। আমাদের যতগুলো বড় বড় ইস্যু, আমাদের পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। উই হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল এইসব ব্যাপারে। আমাদের আর কিছু যদি সমস্যা থাকে, আমরা বিশ্বাস করি যে আলোচনার মধ্যে আমরা সব সমস্যারই সমাধান করতে পারব। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকে করোনা পরিস্থিতি সামলানোর বিষয়টি বেশি প্রাধান্য পাবে। ভ্যাকসিনের বিষয়টা আমার মনে হয় গুরুত্ব পাবে এবং কিভাবে দুটো দেশ প্যান্ডেমিককে সামাল দিবে সেটা গুরুত্ব পাবে বেশি। আমার মনে হয় না এখানে আগে যেই সমস্যাগুলো আছে, এমনকি নাগরিক যে বিষয় এনআরসির এইসব ইত্যাদি, সেগুলো আমার মনে হয় না খুব একটা গুরুত্ব পাবে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উদযাপনে যোগ দিতে আগামী 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে তিনি ঢাকায় আসতে পারেন বলে জানিয়েছে নয়াদিল্লি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ও ভারত রেলপথ কর্তৃপক্ষের প্রস্তুতি শেষে দীর্ঘ 55 বছর পর কাল থেকে চালু হচ্ছে চিলাহাটি হলদিবাড়ি রেলপথ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাল থেকে মালবাহী ট্রেনের মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই রুটের উদ্বোধন করবেন। নীলফামারী জেলার সীমান্তবর্তী রেল স্টেশনটির নাম চিলাহাটি। এই স্টেশন থেকে সীমান্ত 6.72 কিলোমিটার। অপরদিকে ভারতের হলদিবাড়ি রেল স্টেশন থেকে 6.5 কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ সীমান্ত পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ করেছে। বিজয়ের 50 বছরে পদার্পণ উপলক্ষে দুদেশের প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল 11টায় এই রেলপথের উদ্বোধন করবেন। উদ্বোধনের দিন মালবাহী ট্রেন চিলাহাটি স্টেশন থেকে ভারতের হলদিবাড়ি স্টেশনে পৌঁছাবে। এই রেলপথের কারণে এলাকার বেকার ও কর্মহীনরা কাজ পাবে বলে আনন্দে উদ্বেলিত চিলাহাটি সহ নীলফামারীবাসী। আমাদের এলাকার অনেক ছেলের বেকারত্ব দূর হবে, এলাকার অনেক উন্নতি হবে, আমাদের অনেক ব্যবসা বাণিজ্য অনেক বেড়ে যাবে। চিলাহাটি দিয়ে রেল যোগাযোগ, হলদিবাড়ি ইন্ডিয়া স্থলবন্দর, যেটা তো আমাদের চিলাহাটিবাসীর সবচেয়ে বড় পাওয়া আমরা পেতে যাচ্ছি। শুধু চিলাহাটি হলদিবাড়ি নয়, এ রেলপথে ঢাকা শিলিগুড়ি, কলকাতা শিলিগুড়ি ও খুলনা শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল করবে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের মাধ্যমে আমাদের এই রেল যোগাযোগ যেটা ব্যবস্থা, এটি উদ্বোধন হতে যাচ্ছে। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবসে আমরা যাতে যাত্রীবাহী ট্রেন আমরা ঢাকার থেকে শিলিগুড়ি পর্যন্ত আমরা যাতে অপারেট করতে পারি, আমরা এখানে চলাচলের জন্য ব্যবস্থা করতে পারি, সেটিরও পরিকল্পনা আমাদের হাতে আছে। রেলকে সাশ্রয়ী, আরামদায়ক ও নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে গড়ে তুলতে রেলপথ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান রেল সচিব। প্রধানমন্ত্রী চাচ্ছেন যে আমরা রেলটাকে একটি সাশ্রয়ী, আরামদায়ক এবং নিরাপদ যোগাযোগ মাধ্যম হিসেবে সাধারণ মানুষের জন্য গড়ে তুলব। চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ব্রডগেজ এবং 2.36 কিলোমিটার রেলপথের লুপলাইন নির্মাণে বাংলাদেশ সরকারের ব্যয় হয়েছে 80,16,94,000 টাকা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরে এবারে একটা বিরতিতে যাচ্ছি আমরা। দুঃখিত, সংবাদ দুপুরে আরো যা যা থাকছে। মুজিব বর্ষ উপলক্ষে কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর 8 ফুট লম্বা বালুর ভাস্কর্য উন্মুক্ত হলো সবার জন্য। পুরো 50 বছরে ক্রীড়ায় বেশিরভাগ সাফল্য ক্রিকেটে এগোচ্ছে
ফুটবল, হকি, আর্চারিও ধারাবাহিক সাফল্যের তাগিদ। নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন একই পরিবারের 4 জন সহ অন্তত 8 জন। নিখোঁজদের মধ্যে একজন নারী, বাকিরা শিশু। ট্রলার ডুবিতে মৃত নববধূর বাড়িতে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলায় ঘটেছে দুর্ঘটনা। খোলা হয়নি বিয়ের গেট, তাঁবুও টানানো। বাড়ির একমাত্র মেয়ে তাসলিমা বেগমের বিয়ে হয়েছে সোমবার। উৎসবের চিহ্ন থাকলেও যাকে ঘিরে এত আয়োজন তিনি আর নেই। তাই উৎসব পরিণত হয়েছে শোকে। তাসলিমার শ্বশুরবাড়ি ভোলার মনপুরার ঢালচরে। বর ফুফাতো ভাই শরীফ উদ্দিন। নববধূকে হারিয়ে বাকরুদ্ধ তিনি। ছোটবেলা থেকেই শরীফ থাকতেন হাতিয়া উপজেলার পূর্ব আজিমপুরের মামার বাড়িতে। বৌনিতে শরীফের বাড়ির লোকজন এসেছিলেন মাছ ধরার ট্রলার নিয়ে। স্বজনরা বলছেন, ট্রলারে যাত্রী ছিল নারী ও শিশুসহ অন্তত 80 জন। ধারণ ক্ষমতার বেশি যাত্রী ওঠায় মেঘনার মাঝখানে ডুবে যায় ট্রলারটি। আনুমানিক মনে হয় যে আমার একটা ধারণা বাচ্চা টাচ্চা নিয়ে মনে হয় প্রায় 70-80 জনের কম হতো না। তো আমাদের এখনো অনেক লোক নিখোঁজ আছে। এখন আমরা চাইতেছি কি কোনো দিক থেকে কোনো খবর আসে কিনা, কোথাও কোনো লাশ পাওয়া যায় কিনা। প্রায় 2 কিলো আগে গেছে। আগে যাওয়ার পরে যে ওই যাদের খাইগুলো আছে না, ওগুলোর মধ্যে হলে একটু ফলটন দিস, হালকা ফলটন দিস। ফলটন লাগে মহিলারা একসাথে হয়ে গেছে, মানে যে কারাত নিচে ওই গাতে একসাথে হয়েছে, ওই গারাতে ফরা নাই। বরযাত্রী সহ ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় 7 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাসলিমার দাদিও। এছাড়া মারা গেছেন তাসলিমার আরও 5 আত্মীয়। কনে বাগনি আমার পরিবার এখন নিখোঁজ হচ্ছে মোট 7 জন। একজন হচ্ছে আমার মাতা, মা, আর ভাগ্নি একজন, আর বাতিজা ভাইজি, মোট 3 জন। মা সকার মোট 7 জন নিখোঁজ। এখনো ওনাদের কোনো সন্ধান আমরা পাইনি। এদিকে নিখোঁজদের সন্ধানে নৌ পুলিশের পাশাপাশি উদ্ধার তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে হাতিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, উদ্ধার অভিযানের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর যারা নিখোঁজ রয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে? লোপা, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, অর্থাৎ স্বজনরা যেটা দাবি করেছেন, পাশাপাশি কোস্টগার্ডের পক্ষ থেকেও দাবি করা হয়েছে এখন পর্যন্ত 8 জনের একটি তালিকা করা হয়েছে। তার মধ্যে প্রায় 50 এক নারী রয়েছেন, বাকি সবাই শিশু। লোপা, আমরা যেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার পাশেই, অর্থাৎ যেই ট্রলারটিতে করে মাছ ধরার আপনি দেখতে পাচ্ছেন ফিশিং বোট, এটিতে করে মূলত ভোলার ঢালের চর থেকে শরীফ উদ্দিনের বাড়ির লোকজন কিন্তু নববধূ হিসাবে তাসলিমা বেগমকে নিতে আসছেন। এবং এই ছোট্ট যে ট্রলারটি দেখতে পাচ্ছেন তাতে অন্তত 80 জন মানুষ ছিলেন, শিশু ছিলেন, নারী ছিলেন, বৃদ্ধরা ছিলেন, এবং যারা একটু পুরুষ ছিলেন তারা কিন্তু সাঁতরে উঠতে পারলেও এই ট্রলারটি একটা পর্যায়ে কাত হয়ে যায়, অর্থাৎ হাতিয়ার যে মোহনা রয়েছে সেখানে কাত হয়ে যায় এবং পরবর্তীতে সেটি উল্টে গিয়ে যে গতকালকে যে 5 জনের লাশ উদ্ধার করেছে স্থানীয় এবং কোস্টগার্ডের সদস্যরা মিলে, তার 5 জন অর্থাৎ নববধূ যে তাসলিমা বেগম, তার মরদেহ এই যে কেবিনটি দেখতে পাচ্ছেন সেই কেবিনের মধ্যে ছিল, এবং অন্য আরো 5 যে তাসলিমা বেগম সহ অন্য যে সমস্ত শিশুরা ছিল তাদেরও মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। বাকি 2 জনের যে মরদেহ তাদের উজানের ঢাল থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এই বিষয়গুলোর সামগ্রিক বিষয়গুলো নিয়ে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন, অর্থাৎ উদ্ধার তৎপরতা যারা সহযোগিতা করেছেন কোস্টগার্ড, তার লেফটেন্যান্ট তাসনিমের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন অন্তত 25 থেকে 30 কিলোমিটার এলাকাকে তারা সারাউন্ডিং এরিয়া ঘোষণা করে সেখানে আসলে তল্লাশি করছেন। যদিও এই মুহূর্তে প্রচন্ড স্রোত রয়েছে মেঘনায়, এবং যার কারণে সেই যেখানে ট্রলারডুবি হয়েছেন তার আশেপাশে 25 কিলোমিটার এলাকাকে তারা বেছে নিয়েছেন। যদি কেউ নিখোঁজ থেকে থাকেন তাহলে হয়তো সেখানে পাওয়া যাবেন। সত্যিকার অর্থেই গতকাল 1:30টায় এই ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত যদি কেউ জীবিত থাকেন সেটি আসলে সেই সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নিখোঁজদেরকে মৃত ঘোষণা করা হয়নি, তো আমরাও আসলে আনুষ্ঠানিকভাবে তারা মৃত না জীবিত এই বিষয়টি বলতে পারছি না, তবে তারা এখন নিখোঁজ হিসাবে আখ্যায়িত করেছি। আমরা দেখেছি যে কথা বলছিলেন ওমর ফারুক নামে একজনের সাথে কথা বলেছিলাম, তার পরিবারের 4 জন নিখোঁজ রয়েছেন। তিনিও কোস্টগার্ডের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে একটি মাছ ধরা ট্রলার নিয়ে এই যে পদ্মাটি অর্থাৎ রয়েছে আমরা ট্যাঙ্কির বাজার যে জায়গাটিতে রয়েছে সেই ট্যাঙ্কির বাজারে তারা কিন্তু সেখানে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছেন। তবে এখন পর্যন্ত যেটি বিষয়, সেই 8 জনের বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ডের কাছে নেই। তারাও আসলে তাদেরকে এখন পর্যন্ত নিখোঁজ হিসেবে দেখছেন, এবং যেই জায়গাটায় এই ট্রলারটি উল্টে গেছে সেখানে কোস্টগার্ডের সদস্যরা যেটি বলছেন সেখানে অন্তত 25 থেকে 30 ফিট পানি রয়েছে। লোপা,
হাতিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিল্পীরা। অনবদ্য এই ভাস্কর্যটি নির্মাণের সময় লেগেছে 1 সপ্তাহ। দেশের ৪৯তম বিজয় দিবসে ভাস্কর্যটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে আজ। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে নির্মাণ হয়েছে বঙ্গবন্ধুর 8 ফুট লম্বা এবং 14 ফুট প্রশস্ত নান্দনিক এক ভাস্কর্য। জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ভাস্কর্যটি নির্মাণ করেছেন চারুকলার একদল শিল্পী। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে একটি শ্রেণীর বিরোধিতার প্রতিবাদও জানানো হচ্ছে এই বালু ভাস্কর্যের মাধ্যমে। বঙ্গবন্ধুর বালু ভাস্কর্যের পাশাপাশি নির্মাণ করা হয়েছে ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সম্বলিত আরও একটি ভাস্কর্য। বাংলাদেশে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় বালুর ভাস্কর্য, জানালেন শিল্পী। বেজ নিচ থেকে উপর পর্যন্ত 10 ফিট এবং দৃশ্যমান হবে 8 ফিট আর কি এটা। আর যে রিলিফ ভাস্কর্যটা এটা আমাদের শোয়ানো অবস্থায় আছে 16 ফিট আর এটার পাশে আছে 12 ফিট। সৈকতে বঙ্গবন্ধুর বালুর ভাস্কর্য নির্মাণের উদ্দেশ্য হচ্ছে জাতির পিতার চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়া। একই সাথে উগ্র মৌলবাদী গোষ্ঠীর কর্মকাণ্ডের প্রতিবাদও করা হচ্ছে এই সৃষ্টিকর্মের মাধ্যমে, জানালেন আয়োজকেরা। উগ্রবাদী এবং জামাত বিএনপি কিংবা হেফাজত যারাই বলুন না কেন, যারা এই প্রশ্নটি তুলছে তাদেরকে একটি বিশেষ চ্যালেঞ্জ এবং আমরা একটা মেসেজ তুলে দিলাম। বালুকাময় সমুদ্র সৈকতে কোনো জাতির পিতার ভাস্কর্য এটাই প্রথম। আমরা সেই বার্তাটাই দিতে চাই যে ভাস্কর্য বঙ্গবন্ধুর জাতির পিতার আমাদের এই মানে যে অবস্থায় আছে, যে মহিমা নিয়ে আছে, যে সম্মান নিয়ে আছে, সেই সম্মান নিয়েই থাকবে। ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভাস্কর্যটি উন্মুক্ত থাকবে সবার জন্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে কমছে না করোনা ভাইরাসের প্রকোপ। একদিনে মারা গেছেন ১২,৫০০-এর বেশি মানুষ। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৬,৪০,০০০। নতুন করে ভাইরাস পাওয়া গেছে প্রায় ৬ লাখ মানুষের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭,৩৭,০০,০০০-এর বেশি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫,১৭,০০,০০০-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ২,৯০০ জনের বেশি মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১.৫ লাখ মানুষ। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১,৭১,০০,০০০-এর বেশি। বড়দিন উদযাপনের আনুষ্ঠানিকতায় জনসমাগম বেশি হলে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু আরও বাড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। লস অ্যাঞ্জেলেসে বর্তমানে ১০০-র কম আইসিইউ বেড খালি আছে। আগামী সোমবারের মধ্যে সেখানে কোনো আইসিইউ খালি থাকবে না বলে শঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের। ফ্রান্সে গত ২৪ ঘন্টায় ১১,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ কিছুটা কমায় লকডাউন তুলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ফ্রান্স সরকার। তবে অন্যান্য বিধিনিষেধ জারি থাকছে ২০ জানুয়ারি পর্যন্ত। নেদারল্যান্ডসে জারি হয়েছে ৫ সপ্তাহের দেশব্যাপী লকডাউন। ইতালিতে দৈনিক ১৫,০০০-এর বেশি সংক্রমিত হওয়ায় ক্রিসমাসে আরও কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও রাশিয়া ২৬,০০০, যুক্তরাজ্যে ১৮,০০০ রোগী শনাক্ত হয়েছে। জার্মানিতে ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ২১,০০০ রোগী। বড়দিনের আগেই ভ্যাকসিন অনুমোদন দিতে ইউরোপীয় মেডিসিন এজেন্সিকে অনুরোধ জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। অন্যদিকে মঙ্গলবার থেকে নতুন স্বাস্থ্যবিধির সাথে সিঙ্গাপুরে চালু হয়েছে বিজনেস ফ্লাইট। অস্ট্রেলিয়ায় টানা ২ সপ্তাহ পর একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ব্রাজিলে ফের বেড়েছে করোনার বিস্তার। একদিনে দেশটিতে ৮৫০ প্রাণহানি এবং ৪০,০০০ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। তুরস্কে পাওয়া গেছে ৩২,০০০ রোগী। ২০২১ সালে চীনের তৈরি ৮৪ লাখ করোনা ভ্যাকসিনের ডোজ সুদানে পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে ভারতে গত ২৪ ঘন্টায় ২২,০০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৯ লাখ ছাড়ালো। তবে দেশটিতে সুস্থতার হার ৯৫%। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার মাঠের কোনো জয়ের মুহূর্তেই এক হয়ে যায় পুরো জাতি, দলীয় হোক কিংবা একক। গত ৪৯ বছরে সাফল্য এসেছে অনেক, যার বেশিরভাগই ক্রিকেটের হাত ধরে। এর বাইরে ফুটবল, হকি, শুটিং, আর্চারি, গলফও এগিয়ে যাচ্ছে। বিজয়ের ৫০তম বছরে সাফল্যের ধারাবাহিক করার তাগিদ ক্রীড়াঙ্গন সংশ্লিষ্টদের। ৪৯ পেরিয়ে ৫০-এ পা বাংলাদেশের। কৈশোর আর যৌবনে অর্থনৈতিক স্বাবলম্বিতা যেমন আসেনি, তেমনি ক্রীড়াঙ্গনেও নড়বড়ে অবস্থান।
বাংলাদেশ এখন নিজের টাকায় পদ্মা সেতু করতে পারে। একইভাবে খেলার মাঠেও প্রতিপক্ষের চোখে চোখ রেখে পারফর্ম করে। এই লাল সবুজের মেরুদণ্ড অনেক শক্ত। 80-র দশকে ফুটবল তুমুল জনপ্রিয়। সাফ গেমসেও পদক ছিল নিয়মিত। ক্রিকেটের জাগরণ মধ্য 90-এ। আইসিসি ট্রফি জিতে পূরণ হয় বিশ্বকাপ খেলার স্বপ্ন। এরপর টেস্ট আঙিনায় পা রাখে 2000-এ। কে জানত 20 বছর পর এই খেলাটাই হবে বিশ্বের কাছে দেশের জোরালো এক পরিচয়। ক্রিকেটের সাফল্য এখন নিয়মিত। বিশ্বকাপ জিতে মাথা আরও উঁচু করেছে অনূর্ধ্ব-19 দল। তারপরও প্রশ্ন জাগে, আরেকটু কি এগোতে পারত ক্রিকেট? গত 50 বছর যেই জায়গায় আমাদের থাকার কথা ছিল, আমি মনে করি অন্তত ওয়ানডেতে এবং টি-20 তো পরে এসছে, ওয়ানডেতে আমরা মোটামুটি একটা জায়গায় আছি যেখানে লড়াই করছি খুব ভালোভাবে, কিন্তু লঙ্গার ভার্সন টেস্ট ক্রিকেটে কিন্তু আমরা একদম তলানিতে পড়ে গেছি। ফুটবলের জনপ্রিয়তায় ভাটার টান, অথচ দেশের ফুটবলের সবচেয়ে বড় নাম কাজী সালাউদ্দিন টানা 4র্থ মেয়াদে বাফুফে সভাপতি। তিনি কিংবা তার কমিটির ব্যর্থতা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু ক্লাব দায়িত্ব না নিলে ফুটবল এগোয় না। সেটাই তো সবচেয়ে বড়। এটা আরো ডেভেলপ করা উচিত ছিল, অনেকগুলোই কারণ আছে, বাট আশা করছি যে আমরা রাইট ট্র্যাকে আছি, এটা ডেভেলপ করে যাবে। আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, দে আর অল ফুটবল লাভার্স। তো এইবার আমি ফেডারেশন থেকে কিছু প্রোগ্রাম করে কিছু ডিমান্ড তাদেরকে দিব, ওনাকে দিব। যদি উনি ওটাকে দেখেন তাহলে আমরা খুশি হব। দেশের খেলাধুলার অভিভাবক ক্রীড়া প্রতিমন্ত্রী, তার কৃতজ্ঞতা ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রীর প্রতি। আদর্শকে লালন করে ভবিষ্যতে আমরা আমাদের জীবনকে পরিচালনার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব। এক সময় সাঁতার, শুটিংয়ে যে সম্ভাবনা ছিল, সেখানে ভাগ বসিয়েছে হালের আর্চারি আর গলফ। হকি কিংবা দাবা আর একটু গুছিয়ে ভাবলে হয়তো সাফল্য আসতো নিয়মিত। আর ক্রিকেটে তো একটাই টার্গেট, ছোটদের পথ ধরে বড়দেরও বিশ্বকাপ জয়। রাকিবুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বাধীনতার 50 বছরে পদার্পণের শুভকামনা জানিয়েছেন মাশরাফি, সাকিব, মুশফিকরা। বিজয়ের প্রথম প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সৌম্য, সাব্বির সহ অন্য ক্রিকেটাররাও। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শ্রদ্ধায় স্মরণ করেছেন 71-এর শহীদদের। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট মাঠে নিজেদের সব অর্জনের কৃতিত্ব মুশফিক দিয়েছেন বীর যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে 9 মাসেই ধরা দিয়েছে কাঙ্ক্ষিত স্বাধীনতা। শুভেচ্ছা জানাতে ভোলেননি কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, সুমন খানরা। তারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাতে রোমাঞ্চ ছড়ানোর অপেক্ষায় আছে ইউরোপিয়ান জায়ান্টরা। ইপিএল এর শীর্ষস্থানে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে লিভারপুল, টটেনহ্যাম। অ্যানফিল্ডে ম্যাচ শুরু রাত 2টায়। এর 2 ঘন্টা আগে আর্সেনালের অতিথি সাউদাম্পটন। এদিকে রাত 2টায় ন্যু ক্যাম্পে লা লিগায় ছন্দে ফেরার চ্যালেঞ্জ, বার্সেলোনা লড়বে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। একই সময়ে লিগ 1-এ পিএসজির প্রতিপক্ষ লরিয়েন্ট। প্রিমিয়ার লিগ ভক্তদের জন্য বড়দিনের উপলক্ষ বিগ ক্ল্যাশের মুখোমুখি লিভারপুল, টটেনহ্যাম। 2 ইউরোপিয়ান জায়ান্টের লড়াই ছাপিয়ে আলোচনায় ক্লপ মরিনিওর দ্বৈরথ। ম্যাচের আবেদন বাড়িয়েছে শীর্ষস্থানের লড়াই। শিরোপা ধরে রাখার পাশাপাশি লিভারপুলের লড়াই চোটের সাথে। নতুন করে তালিকায় যুক্ত হয়েছেন দিয়েগো জোতা, নাবি কেইতা। তবে দুর্দান্ত ছন্দে আছে ক্লপের ফ্রেবুলাস ট্রাইডেন্টস, সালা, মানে, ফিরমিনো। টানা ম্যাচ ও ভ্রমণ ঝক্কি থাকায় ফুটবলাররা চোটে পড়ছেন। এমন অবস্থায় মূল দল নিয়ে খেলা কষ্টের হয়ে পড়েছে। তবে সব মানিয়ে খেলতে হবে আমাদের। স্বস্তিতে নেই টটেনহ্যামও। গুরুত্বপূর্ণ ম্যাচে এরিক লামেলা, গ্যারেথ বেলের মতো পরীক্ষিতদের পাচ্ছেন না মরিনিও। পক্ষে নেই এনফিল্ডে পরিসংখ্যানও। শেষ 26 দেখায় প্রতিপক্ষের মাঠে 1 জয় পেয়েছে স্পার্স। এনফিল্ডে লিভারপুল ভয়ঙ্কর, চেষ্টা থাকবে জয় নিয়ে ফেরার। ছন্দ ধরে রেখে জয় তুলে নিতে ছেলেরা আত্মবিশ্বাসী। লা লিগায় বার্সেলোনার কঠিন পরীক্ষা টেবিল টপার রিয়াল সোসিয়েদাদ। ন্যু ক্যাম্পে মেসি অ্যান্ড কোংয়ের সঙ্গী লেভান্তে পথের আত্মবিশ্বাস। দলের প্রাণ মেসিও ছন্দে ফিরেছেন। দেম্বেলের সার্ভিস মিস করবেন কোম্যান, তবে ফেরার অপেক্ষায় উমতিতি। দিওহারের ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ পিএসজির। টেবিলের তলানির দল লরিয়েন্তের বিপক্ষে আত্মবিশ্বাস ফেরাতে চায় লা পারিসিয়ানরা।
নেইমার অনুশীলনে ফেরায় স্বস্তিতে থমাস টুখেল, তবে এখনই দলের সেরা অস্ত্রকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ পিএসজি কোচ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ দুপুরের বিরতিহীন আয়োজন আজ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব বা টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।